সো ইউ অল নো দ্যাট দিস ইজ আওয়ার বেসিক্যালি স্পোকেন ক্লাস। তো যে কথাটা আমি বলছিলাম যে আমাকে টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, কারণ টেন্স হচ্ছে একটা কম্পালসারি থিংস ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য, এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার জন্য। এই টেন্স সম্পর্কে যদি ভালো কনসেপ্ট আপনার না থাকে, আপনি কখনোই ইংলিশ এক্সপার্ট হতে পারবেন না, অর্থাৎ আপনার মনের ভাবটাকে আপনি ক্লিয়ারলি প্রকাশ করতে পারবেন না। এখন এই টেন্সটা আসলে কি, টেন্সটা অ্যাকচুয়ালি কি, মূলত কি, টেন্সের স্ট্রাকচার গুলো মূলত কেমন? টেন্সের স্ট্রাকচার হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম ব্যবহারের মাধ্যমে আমাদের কথার পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়। তো এইটা আমাদেরকে শিখতে হবে। If you have clear concept about these forms of verb and Bangla meaning of this verb, I think your vocabulary problem will be solved inshallah. যদি এটা সম্পর্কে কনসেপ্ট থাকে, ভোকাবুলারি সমস্যাগুলো ইনশাল্লাহ আপনার সমাধান হয়ে যাবে। দেখেন, আহ এটা এটা কেন শিখতে হবে ভার্বের ফর্মটা, আমি যদি আরেকটু সামনের দিকে যাই, এখানে বলছে যে কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কেই টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, এটা আমরা সবাই জানি। এবং এই প্রত্যেকটা টেন্সের আবার চারটা করে ভাগ আছে, এটা আপনারা জানেন, যে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিনে চারে 12টা টেন্সের স্ট্রাকচার আছে। বাট প্র্যাকটিক্যাল স্পিকিংয়ে, অর্থাৎ ইংলিশে কথা বলতে গেলে, স্পিকিং করতে গেলে আমাদের 12টা টেন্স পড়ার প্রয়োজন হয় না। প্র্যাকটিক্যাল স্পিকিং এ আমাদের শুধুমাত্র তিনটা ইনডিফিনিট, তিনটা কন্টিনিউয়াস, পারফেক্টের ভিতর প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ 7টা বা 8টা টেন্স পড়লেও আমাদের সম্পূর্ণ কথাগুলোকে আমরা ডিসক্রাইব করতে পারি ডে টু ডে লাইফের যে কনভারসেশনই আমরা করতে চাই না কেন। বাট সবগুলো সম্পর্কে একটা কনসেপ্ট, একটা ধারণা রাখা দরকার। বাট বেশি যেগুলো ব্যবহার করতে হয় সেগুলো আমরা বেশি করে প্র্যাকটিস করব। তো এবং এই যে 12টা টেন্সের স্ট্রাকচার, এই 12টা স্ট্রাকচারের ভিতর ইনডিফিনিট টেন্সগুলো, বিশেষ করে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এইটার ব্যবহার সব থেকে বেশি। এখানে বলছে দেখেন, আমরা সারাদিনের 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার ব্যবহার করে বলতে পারি। তো এটা আমাদেরকে অত্যন্ত অ্যাটেন্টিভলি স্টাডি করতে হবে। এখন দেখেন, আমি সবকিছু স্কিপ করে যদি এই জায়গাটাতে আসি, অর্থাৎ এই টেন্সের স্ট্রাকচারটা আমাদের মূলত কি, কেমন? টেন্সের স্ট্রাকচার হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। যেমন এখানে তিনটা ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দেওয়া আছে। আপনি যদি এই জায়গাটা একটু ফোকাস করেন, এখানে লেখা আছে দেখেন, স্টেপ 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা মূলত কি? এই যে টেবলটা, এই যে সকটা, এখানে ফার্স্টে আছে স্টার্টার, দেন প্রেজেন্ট সিম্পল বা ভি 1, পাস্ট সিম্পল বা ভি 2, আবার এখানে আছে ফিউচার সিম্পল বা ভি 1, দেন অবজেক্ট বা এক্সটেনশন। এখানে লিখছে দেখেন আই, উই, ইউ, হি, শি, দে, ইট, রানা, এগুলো হচ্ছে সাবজেক্ট। মানে কি? স্টার্টার মানে সাবজেক্ট, মানে একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে, তো সাবজেক্ট থাকবে এইভাবে। সাবজেক্টের পরে আমাদের ভার্বের ফর্মটা থাকে। এবং প্রেজেন্ট সিম্পল মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা মানে কি? মানে হচ্ছে সাবজেক্টের পরেই ভার্বের যে বেস ফর্মটা থাকে, যে প্রেজেন্ট ফর্মটা থাকে, যেমন রাইট মানে লেখা, সিং মানে গাওয়া, ওয়াচ মানে দেখা, নো মানে জানা, প্লে মানে খেলা, ড্রাইভ মানে চালানো, ড্র মানে আঁকা, ইট মানে খাওয়া, গো মানে যাওয়া। অর্থাৎ সাবজেক্টের পর যদি ভার্বের এই ফর্মগুলো আপনি ইউজ করেন, কোনো একটা কাজ রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, ডে টু ডে লাইফে কেউ কোনো কাজ করে থাকে, এরকম একটা সেন্স বোঝায় বা মিনিং দেয়। এরপরে এক্সটেনশনের যে জায়গাটা, অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে এক্সটেনশন বা অবজেক্ট যেটাই বলেন না কেন, সেটা অটোমেটিক্যালি চলে আসে। তাহলে রেগুলার কোনো ওয়ার্ক, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট, অ্যাজ ইউজুয়াল কোনো কিছু ডে টু ডে লাইফে হয়, এইটা মেনশন করার জন্য আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা বসে। এরপর পাস্ট সিম্পল বা ভি 2, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। অর্থাৎ দেখেন, প্রত্যেকটা ভার্বেরই পাস্ট ফর্ম আছে, এটা আমাকে জানতে হবে। আমরা মূলত এগুলো জানি না। আমরা মনে করি পাস্ট টেন্স মানে ডিড বা ওয়াজ ওয়্যার এগুলো ব্যবহার করতে হয়, বাট না। পাস্ট ইনডিফিনিট মানে মেইন ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হয়, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম। প্রত্যেকটা ভার্বেরই ফর্ম আছে, এবং এইটা সম্পর্কে আমাদের অনেকেরই ভালো কনসেপ্ট থাকে না, জানা থাকে না। এজন্য আমরা ইংলিশে কথা বলতে পারি না।
আর সাবজেক্টের পর ভার্বের এই পাস্ট ফর্মগুলো যখন আপনি ইউজ করবেন, কোনো একটা কাজ অতীতে হয়েছিল, অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষে ল বা লাম থাকে। আমি করেছিলাম, গিয়েছিলাম, পড়েছিলাম, লিখেছিলাম, দিয়েছিলাম, নিয়েছিলাম, তারা এসেছিল, খেয়েছিল, করেছিল, এই ধরনের একটা মিনিং দেয়। দেন আমার এক্সটেনশন, অর্থাৎ রাইটের পাস্ট ফর্ম রোট, সিং এর পাস্ট ফর্ম স্যাং, ওয়াচের পাস্ট ফর্ম ওয়াস্ট, নো এর পাস্ট ফর্ম নো নিউ, প্লে পাস্ট ফর্ম প্লেড, ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ, ড্র এর পাস্ট ফর্ম ড্রিউ, ইটের পাস্ট ফর্ম অ্যাট, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যে সাবজেক্টের পরেই ভার্বের এই যে পাস্ট ফর্ম বা ভি টু থাকলে আমার অতীতের একটা কথা। অর্থাৎ এই ফর্মগুলো আমরা অনেকেই জানি না, আমাদের কাছে আনফ্যামিলিয়ার, অপরিচিত। এবং এটা হয় ইভেন যারা ভালো ইংলিশ জানে তাদেরও, দেখেন প্রেজেন্ট ফর্ম সবাই চেনে, পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা আছে সেটাও অনেকেই জানে, কারণ পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার অনেক বেশি পারফেক্ট টেন্সগুলোতে, অথবা প্যাসিভের বিভিন্ন স্ট্রাকচারে ভি3 এর ব্যবহার হয়। যেমন রাইট, রোট, রিটেন, ওই রিটেনটা অনেকেই চেনে, সিং স্যাং সাং, ওয়াস ওয়াস্ট ওয়াস্ট, নো নিউ নোন, প্লে প্লেট প্লেট, ড্রাইভ ড্রোভ ড্রিভেন। তো ড্রাইভ বা ড্রিভেন, প্লেট, নোন, ড্র ড্রন, ইট ইটেন। ইটটাও মানুষ চেনে, ইটেনও চেনে, কিন্তু ইটের পাস্ট ফর্ম যে এ এট, এইটা 90% মানুষ জানে না। কারণ কি জানেন? এই ভি2 ভার্বের যে পাস্ট ফর্মটা, এটা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সে ছাড়া অন্য কোথাও ব্যবহৃত হয় না। হ্যাঁ। আর ফিউচার সিম্পল মানে ভার্বের ফিউচার ফর্ম বলতে কোনো ফর্ম হয় না, মূলত এই পাশে মানে একদম বেস ফর্ম যেটা বা রুট ফর্ম, এর আগে শ্যাল বা উইল যুক্ত করলেই কথাটা ফিউচারে চলে যায়। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ কেউ করবে, থাকবে, চলবে, লিখবে, বলবে, দিবে, নিবে, এরকম ধরনের একটা মিনিং দেয়। এখানে শ্যাল এবং উইলের ভিতরে একটা পার্থক্য হচ্ছে, সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে 3 প্রকার পার্সন আছে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। আই এবং উই হচ্ছে ফার্স্ট পার্সন, বাকি সব মানে ইউ সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। সো আই এবং উই যদি কোনো বাক্যে সাবজেক্টের স্থানে থাকে তাহলেই শেয়াল ইউজ করা যায়। কিন্তু ইউ, হি, শি, দে এগুলোর সঙ্গে শেয়াল ইউজ করা যায় না, থার্ড পার্সন বা সেকেন্ড পার্সন এদের সঙ্গে শেয়াল ইউজ করা যায় না। কিন্তু উইলটাকে যে কোনো পার্সনের সঙ্গে ইউজ করা যায়, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। এই জন্য শেয়ালকে স্কিপ করে সব জায়গায় উইলের ব্যবহার করলে আর কোনো কনফিউশন থাকে না, এবং মডার্ন গ্রামার অনুযায়ী সব জায়গায় উইলের ব্যবহারটাই হয়। অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3, এখানে কিন্তু সেই ভি3 ফর্মটা আমি দেইনি বা দেওয়া নেই। এখানে কোন ফর্মটা আছে, কিসের কথা বলছি? ফিউচার, মানে ফিউচার মানে প্রেজেন্ট ফর্মের আগে একটা উইল। তাহলে এই বিষয়টা আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে, এই বিষয়টা একটু নেওয়ার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে কি, ভালোভাবে দেখবেন। সেটা হচ্ছে আমি ভার্বের ফর্মের চেঞ্জ করলেই কথার পরিবর্তন হচ্ছে, সময়ের পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে 3টা সিম্পল টেন্সের স্ট্রাকচার: সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট অ্যান্ড সিম্পল ফিউচার। সিম্পল মানে ইনডিফিনিট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ একটা বাক্য তৈরি করতে গেলে আমার সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। আমার পরিবর্তনটা বা চেঞ্জটা হয় মূলত ভার্বের ফর্মে। যেমন আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি যখনই রাইটের পরিবর্তে রোট বলছি, অর্থাৎ ভার্বের ফর্মের চেঞ্জ করছি, বাংলাটা হচ্ছে আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। আমরা গান গাইবো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। হি নোজ হিম, এইখানে একটা কথা আমি বলি। দেখেন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স হয়, তাহলে আমার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, অন্য কোথাও হয় না। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, অন্য কোথাও হয় না। কথাটা মনে রাখবেন। যেমন উই সিং আ সং, আমরা গান গাই, এটা ঠিক আছে। আবার আপনি যদি বলেন, সরি, প্রথমটা থেকে দেখাই, ইউ রাইট আ লেটার, তুমি একটা চিঠি লেখো। বা আপনি যদি বলেন আই রাইট আ লেটার,
আমি একটা চিঠি লিখি। কিন্তু যখন আপনি বলছেন হি, তখন হি রাইট আ লেটার বলা যাবে না, হি রাইটস আ লেটার। আবার হি রোটস হবে না, কিন্তু রোটের সাথে আবার এস বসবে না হি থাকলে। শি রাইটস আ লেটার বা রানা রাইটস আ লেটার। অর্থাৎ হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নাম থাকলে তারপরে যে ভার্বটা থাকে তার সঙ্গে এস বা ইএস হবে, যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স হয়। এটার উপর ডিটেলসে আরো অনেক কথা আছে, অনেক ক্লাস আছে, আমি পরবর্তী ক্লাসে আমি দেখাবো। তো যে কথাটা আপনাদেরকে এখন বলার চেষ্টা করছি বা বলছি, সেটা আপনারা ভালোভাবে একটু নেওয়ার চেষ্টা করেন। আমার দেই, এই দেটাও কিন্তু থার্ড পার্সন, বাট এটা প্লুরাল, সিঙ্গুলার না। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এবং সেই বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কোনো পাস্ট, ফিউচার বা অন্য কোনো টেন্স হলে হবে না, শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলেই ভার্বের সাথে এস বা ইএস বসে। এটা আপনারা একটু ব্রেনে রাখবেন, এবং এটা নিয়ে অনেক কথা আছে, আমি দেখাবো সেটা। তো আমরা একটু দেখি। দেখেন, শি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে ড্রাইভ আ কার, তারা গাড়ি চালায়। দে ড্রোভ আ কার, তারা গাড়ি চালিয়েছিল। দে উইল ড্রাইভ আ কার, তারা গাড়ি চালাবে। দে ড্রোভ এ কার, দে দে ড্রাইভ আ কার, দে ড্রোভ আ কার, দে উইল ড্রাইভ আ কার। দেখেন, আমি যদি বলি রানা, তাহলে রানা ড্রস আ পিকচার, ড্র না, কিন্তু দে বললে দে ড্র এ পিকচার, তারা ছবি আঁকে। দে ড্রিউ আ পিকচার, তারা ছবি এঁকেছিল। দে উইল ড্র এ পিকচার, তারা ছবি আঁকবে। আমাকে জানতে হবে যে ড্র এর পাস্ট ফর্ম ড্রিউ, ইটের পাস্ট ফর্ম এট। রানা ড্রস এ পিকচার, রানা হলে ড্রস, এস হবে। রানা একটা ছবি আঁকে। রানা ড্রিউ আ পিকচার, রানা একটা ছবি এঁকেছিল। রানা উইল ড্র এ পিকচার, রানা একটা ছবি আঁকবে। রানা ইটস রাইস, রানা ভাত খায়। রানা এট রাইস, রানা ভাত খেয়েছিল। রানা উইল ইট রাইস, রানা ভাত খাবে। রানা গোস টু স্কুল, রানা থাকলে এখানে গোজ হবে, আই থাকলে আই গো টু স্কুল বা আই গো টু ইউনিভার্সিটি। সো রানা গোস টু স্কুল, রানা স্কুলে যায়। রানা ওয়েন্ট টু স্কুল, রানা স্কুলে গিয়েছিল। রানা উইল গো টু স্কুল, রানা স্কুলে যাবে। সো এই বিষয়গুলোকে আপনাদেরকে একটু মনোযোগের সাথে দেখতে হবে, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। এরপর দেখেন, এখানেও সেইভাবে ডিসক্রাইব করা আছে যে আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। দেখেন, সাবজেক্ট আই, অবজেক্ট টিভি, আমার পরিবর্তনটা কোথায়? ভার্বের ফর্মে। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখেছিলাম। আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো। আই ড্রাইভ আ কার, আমি গাড়ি চালাই। আই ড্রোভ এ কার, আমি গাড়ি চালিয়েছিলাম। আই উইল ড্রাইভ আ কার, আমি গাড়ি চালাবো। এখন আমাদের বাক্য শুধু এভাবে তৈরি করলে হবে না, একটা বাক্যকে নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড প্লাস ইন্ট্রোগেটিভ করা শিখতে হবে। তো সেই জায়গাটাতে আমরা আসবো। তার আগে এই বিষয়টা আরেকবার একটু বোঝেন। আমি সাবজেক্ট বসালাম, সাবজেক্টের পরে যখন ভার্বের বেস ফর্মটা আমি বসাচ্ছি, সেটাকে আমি বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যখন সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভি টু এইটা বসছে, এটাকে বলছি পাস্ট ইনডিফিনিট টেন্স। বাংলাটা কেমন? করেছিলাম, গিয়েছিল, হয়েছিল, নিয়েছিল, দিয়েছিল, এসেছিল, এসেছিলাম। বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে। আর ফিউচারটা কি? শেয়ালটাকে স্কিপ করে উইলের ব্যবহার করবেন সব জায়গায়, সেটা বেশি বেশি বেটার হয়। কোনো ধরনের কনফিউশন থাকবে না। অর্থাৎ করব, যাব, খাবো, পড়বো, লিখবো, দিব, নিব, চলবো, বলবো, এগুলোকে আমরা বলছি কোন টেন্স? ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট টেন্স। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এখন নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার যে ওয়েটা, সেটা আমরা একটু পরে দেখব। আগে যেটা নিয়ে আমি বলার চেষ্টা করব, সেটা হচ্ছে এবার আমি একটু কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সের কাছে আসব। আগে তিনটা ইনডিফিনিট টেন্স আপনারা ক্লিয়ার করেন যে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিটটা কি, পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিটটা কি। যে প্রেজেন্ট সিম্পল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট সিম্পল হচ্ছে পাস্ট ফর্ম, আর ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট হচ্ছে উইল প্লাস প্রেজেন্ট ফর্ম। এবার আমি যদি একটু কন্টিনিউয়াস টেন্সের কাছে আসি, তাহলে দেখেন আপনারা এটা বুঝতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন। আমার কন্টিনিউয়াস মানে আমরা জানি চলমান, চলতেছে। বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস।
ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে একটা নোট আছে, এটা হচ্ছে এই যে ভার্বগুলো, কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো স্টেটিভ, ডাইনামিক না, চলনশীল না, সেই ভার্বগুলোর কখনো কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। এই কথাগুলো বাংলায় কন্টিনিউয়াসে প্রকাশ পেলেও ইংলিশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। ফিল, হিয়ার, ফেয়ার, সি, স্মেল, ডিজায়ার, লাভ, লাইক, ওয়ান্ট, উইশ, বিলং, প্রসেস, আন্ডারস্ট্যান্ড, নো, থিঙ্ক, বিলিভ, এক্সপেক্ট, রিমেম্বার, এই ভার্বগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াসে না হয়ে ইনডিফিনিট টেন্সে হয়। যেমন একটা পাখি গাছে বসে আছে, আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, আপনি যদি বলেন যে আমি একটা পাখি দেখিতেছি, আই অ্যাম সিং এ বার্ড, ইট উইল বি আ রং সেন্টেন্স। আপনি বাংলায় বলছেন ঠিক আছে আমি পাখি দেখিতেছি, কিন্তু আপনি কিন্তু কোনো কাজ করতেছেন না, এখানে কোনো অ্যাকশন হচ্ছে না। আপনি আপনার জায়গায় আছেন, আপনার চোখ আপনার কাছে, পাখি গাছের ডালে, চোখ নিয়ে ওইভাবে আপনি দৌড়াচ্ছেন না, একটা জায়গায় থেকেই আপনি দেখতেছেন। তো কোনো কাজ করা যদি না বোঝায়, কোনো অ্যাকশন যদি না দেয়, সেটা যদি দেখা না যায়, তাহলে সেখানে কন্টিনিউয়াস টেন্স হয় না। আপনি যদি বলেন আমি অসুস্থ বোধ করছি, আমার শরীরটা খুব খারাপ, আমার খারাপ লাগতেছে, এখন আপনার যে খারাপ লাগতেছে এটা কি অন্য কেউ ওইভাবে দেখতে পারতেছে? এখানে কোনো অ্যাকশন হচ্ছে? হচ্ছে না। আমি তাকে ভালোবাসিতেছি, আপনি যে ভালোবাসতেছেন আমি কি বুঝতে পারছি? দেখে কি বোঝা যায় কোনো কাজের দ্বারা? না। তাহলে এটা অনুভবের বিষয়, ফিল করতে হয়। সো আই এম ফিলিং আনওয়েল, এটা ভুল। জাস্ট ইউ হ্যাভ টু সে আই ফিল আনওয়েল। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি বা আমি ভালোবাসিতেছি, আই এম লাভিং ইউ কেউ বলে না, আই লাভ ইউ। অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্সে আপনি এগুলোকে ব্যবহার করেন, কিন্তু কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। কন্টিনিউয়াস মানে কি? চলমান। আপনি যদি বলেন আমি ভাত খাচ্ছি, হাত দিয়ে উঠাচ্ছি, গাল দিয়ে খাচ্ছি, বা আমি চিঠি লিখতেছি, হাত দিয়ে লিখতেছি, এই কাজগুলো দেখা যায়, অ্যাকশন দিচ্ছে, এগুলো হচ্ছে আমার কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এই ভার্বগুলোকে কখনো কন্টিনিউয়াসে লেখা যায় না। এই জিনিসটা আমাকে একটু বুঝতে হবে। আমি তোমার কাছে এক গ্লাস পানি চাচ্ছি, আমরা অনেকে বলি আই এম ওয়ান্টিং এ গ্লাস অফ ওয়াটার, ওয়ান্টিং না, জাস্ট আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার। আমি বিষয়টা বুঝিতেছি, আই এম আন্ডারস্ট্যান্ডিং, এটা হয় না, জাস্ট আই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস ম্যাটার। ঠিক আছে, আপনার কোনো কাজ করা যদি বোঝায়, অ্যাকশন যদি দেয়, অ্যাকশনটা যদি দেখা যায়, তখন আপনি আইএনজি ইউজ করতে পারেন। এটা হচ্ছে মেইন কথা। এগুলো হচ্ছে স্পোকেনে, এটা আইএনজি ব্যবহার করলে অতটা সমস্যা হয় না, কারণ এটা অতটা গ্রামার ফলো করে না। এটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, অপোজিট পার্সনকে আপনার ভাষাটা বোঝাতে পারলে হলো। বাট রাইটিং বা ফর্মাল যে রাইটিংগুলো থাকে সেখানে এই বিষয়গুলোকে মেনটেন করতে হয়, এই ওয়ার্ডগুলোর সঙ্গে আইএনজি বসালে সেটা ভুল হয় গ্রামাটিক্যালি আর কি। এখন দেখেন কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা ছকটা কেমন। তিনটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এখানে সাবজেক্টের পরে আমরা জানি যে অক্সিলারি ভার্ব থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম, ইজ, আর, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ, ওয়্যার, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বা উইল বি, এবং এটা পার্সন ভেদে বসে থাকে, এবং মেইন ভার্বটার সঙ্গে অলওয়েজ আইএনজি হয়। তিনটা কন্টিনিউয়াসের সেন্সটা কি? বর্তমানে, রাইট নাও, প্রেজেন্টলি কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আই এম টেকিং ইউর ক্লাস, আপনারা আমার ক্লাস করছেন, ইউ আর ডুইং মাই ক্লাস, দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস মানে কি? অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল, আমি গতকাল আপনাদের ক্লাস নিচ্ছিলাম, আই ওয়াজ টেকিং ইউর ক্লাস। অতীতে, অতীতে। যেমন আপনি আমার ক্লাসটা শেষ করলেন, একজন এখন আপনাকে কল দিচ্ছে, আপনি কলটা ধরতে পারছেন না, ক্লাসে আছেন, এখন ক্লাস শেষে তাকে আপনি কল দিয়ে বললেন যে তুমি যখন কল করেছিলে আমি একটা ক্লাস করিতেছিলাম। সো আই ওয়াজ ডুইং আ ক্লাস হোয়েন ইউ কল্ড মি। একটা পাস্ট ইনডিফিনিটিভ বললাম, আর একটা পাস্ট কন্টিনিউয়াসে বললাম যে তুমি যখন কল দিয়েছিলে, হোয়েন ইউ কল্ড মি, ইউ প্লাস কল্ড, সি এ ডাবল এল ই ডি, পাস্ট ইনডিফিনিট। আই ওয়াজ ডুইং আ ক্লাস, আই ওয়াজ ডুইং আ ক্লাস, আই ওয়াজ লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখিতেছিলাম, আমি একটা ক্লাস করিতেছিলাম, এটাকে বলে পাস্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল, ওয়াজ হবে না ওয়ার হবে, এটা পার্সন ভেদে হয়, প্লুরাল সাবজেক্ট হলে ওয়ার, সিঙ্গুলার হলে ওয়াজ, এটা আপনাকে বুঝতে হবে। আর ফিউচারে শ্যাল বি অর্থাৎ বা উইল বি, ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে। আপনি এখন মাঠে ক্রিকেট খেলছেন, আপনার আম্মু ডাকতে আসছে যে এই ছেলে বাসায় আয়, আর খেলা লাগবে না, আপনি বলছেন যে আমার খেলা এখনো শেষ হয়নি, আমি আরেকটু আরেকটু টাইম নিয়ে খেলতে থাকবো, আমি খেলতে থাকবো, আই উইল বি প্লেইং। আমি ভাত খাচ্ছি, খাওয়া শেষ হচ্ছে না, আমি বলছি যে আমি খেতে থাকবো। আমি ক্লাস নিচ্ছি, ক্লাসটা শেষ হচ্ছে না, আমি ক্লাস নিতে থাকবো। তো এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। অর্থাৎ তিনটা কন্টিনিউয়াস টেন্সকে আমরা যদি আইডেন্টিফাই করি, যে আই এম রাইটিং আ লেটার,
আমি একটা চিঠি লিখিতেছি, মানে রাইটটাও কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, আমি এখন লিখতেছি। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছিলাম বা লিখতেছিলাম। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলিতেছি বা খেলছি। উই ওয়ার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলিতেছিলাম। উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাইতেছো। ইউ ওয়ার ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাইতেছিলে বা চালাচ্ছিলে। ইউ উইল বি ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাতে থাকবে। হি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতেছে। হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতেছিল। হি উইল বি সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতে থাকবে। এটা আপনাকে বুঝতে হবে। দেখেন, এইভাবে আপনারা যত ইচ্ছা সেন্টেন্স তৈরি করতে পারেন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কন্টিনিউয়াস টেন্সে। আই এম সিঙ্গিং আ সং, আমি গান গাইতেছি। আই ওয়াজ সিঙ্গিং আ সং, আমি গান গাইতেছিলাম। আই উইল বি সিঙ্গিং আ সং, আমি গান গাইতে থাকবো। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছি। আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছি। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছিলাম। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। হি ইজ লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখছে। হি ওয়াজ লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখতেছিল বা শিখিতেছিল। হি উইল বি লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখতে থাকবে। জাস্ট এই বিষয়গুলোকে একটু মেনটেন করতে হবে, একটু দেখার চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ ইউ উইল বি able to know about all kinds of continuous tense, the structure of continuous tense, অ্যান্ড কিভাবে প্র্যাকটিক্যালি সেন্টেন্স তৈরি করতে হয় সেটিও আমি আপনাদেরকে দেখাবো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে। এখন আমি যদি একটু পারফেক্ট টেন্সের কাছে আসি, আমি আবার সবগুলোর কাছে আসবো, কম্পেয়ার করে দেখাবো, একটু ওয়েট করেন। এখন যদি আমি একটু পারফেক্ট টেন্সের কাছে আসি, তাহলে এটা কেমন? এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখেন এরকম একটা টেবিল এখানে আমরা পাবো। অর্থাৎ সাবজেক্ট বসবে, এবং এই পারফেক্ট টেন্স মানে কন্টিনিউয়াস টেন্সগুলোতে ভার্বের সঙ্গে আইএনজি ছিল, আমরা দেখেছিলাম। ইনডিফিনিট টেন্সে ছিল কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর উইল প্লাস যে প্রেজেন্ট ফর্ম সেটা। আর এই পারফেক্ট টেন্সে V3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মগুলো আমার বসে থাকে, প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক আর ফিউচার পারফেক্ট হোক। এই যে ভার্বের ফর্ম দেখছেন না, এই ভার্বের এই পাশের যে ফর্মটা, অর্থাৎ এই যে 3 নাম্বার ফর্মটা, এইটা হচ্ছে মূলত আমার পারফেক্ট টেন্স গুলোতে বসে থাকে। হ্যাঁ, এবং এটা এই 3 নাম্বার ফর্মগুলো, যে ডান, প্লেড, ওয়াজ, ড্রিভেন, বট, সোল্ড, সাং, জয়েন, এই ফর্মগুলো কিভাবে মুখস্থ করতে হয়, কিভাবে মেমোরাইজ করতে হয়, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। তার আগে দেখেন, এই ফর্মগুলো শুধুমাত্র পারফেক্ট টেন্স এবং প্যাসিভের সমস্ত স্ট্রাকচারে বসে। আমি এখনো প্যাসিভ করাইনি যদিও। প্যাসিভ মানে হচ্ছে এমন কোনো বাক্য যেখানে সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে, সেটা কোনো ইনডিফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক, পারফেক্ট কন্টিনিউয়াস হোক। যখন আপনি প্যাসিভের সেন্টেন্স তৈরি করবেন, যে টেন্সই হোক না কেন, মেইন ভার্বের এই V3 পাস্ট পার্টিসিপল বসাতে হয়। আর অ্যাক্টিভের ক্ষেত্রে জাস্ট পারফেক্ট টেন্সগুলোতে। আর পারফেক্ট টেন্সগুলোতে অক্সিলারি ভার্ব কি থাকে? প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ অথবা হ্যাজ, পাস্ট পারফেক্টে হ্যাড, আর ফিউচার পারফেক্টে উইল হ্যাভ। হ্যাভ এবং হ্যাজ কেন? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট বা এই যে রানা, কোনো সিঙ্গেল নাম এরকম যদি থাকে, তাহলে হ্যাজ বসে, আদারওয়াইজ হ্যাভ প্রেজেন্ট পারফেক্টে। আর পাস্ট পারফেক্টে যে পার্সনই হোক না কেন হ্যাড, ফিউচার পারফেক্টে যে পার্সনই হোক না কেন উইল হ্যাভ। এবং এই 3টা পারফেক্ট টেন্সের ডেফিনেশনটা কেমন, টাইমিংটা কেমন? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে এমন কোন একটা কাজ যেটা সম্পন্ন হয়ে গেছে, কাজটা কমপ্লিট, বাট তার একটা ফল, তার একটা রেজাল্ট, তার একটা রিয়েকশন এখনো আছে। হ্যাঁ, শেষ হয়নি। এটার সঙ্গে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা ক্রাশ হয় বা সংঘর্ষ হয়। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে এমন কোনো কাজ যেটা হয়ে গেছে অতীতে, তার কোনো ফল বা রিয়েকশন নেই। বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম V2 বসে। আর প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস V3। এটা এমন কোনো কাজ যেটা হয়ে গেছে, বাট তার একটা ফল বা রিয়েকশন এখনো আছে, কাজটা খুব বেশিক্ষণ আগে হয়নি, রিসেন্টলি হয়েছে। গিয়েছি, করেছি, অর্থাৎ ছ বা সে থাকে বাংলায়। লিখেছি, এসেছি, নিয়েছি, পড়েছি, তারা দিয়েছে, করেছে, এরকম একটা মিনিং দেয়। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক,
আমি কাজটা করেছি। উই হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছি। ইউ হ্যাভ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছো। এটা যদি পাস্ট টেন্সে বলতেন আপনি, তখন এরকম হতো আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজ করেছিলাম। আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম। বা ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। হি ড্রোভ আ কার, সে গাড়ি চালিয়েছিল। কিন্তু এইখানে কি লিখতে হচ্ছে, দেখেন, হি ড্রোভ এ কার, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। হি, সরি, পাস্ট ইনডিফিনিট। হি ড্রোভ এ কার, এর বাংলা অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালিয়েছিল। সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম ভি টু। আর আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, হি হ্যাজ ড্রিভেন এ কার, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের একটা স্ট্রাকচার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, অর্থাৎ হি সাবজেক্ট, এই জন্য হ্যাভ হ্যাজ এর ভিতরে হ্যাজ। উই, আই বা ইউ, দে এগুলো থাকলে আপনার হ্যাভ হতো। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হয়। তো হি হ্যাজ ড্রিভেন এ কার, এর মানে হচ্ছে সে একটা গাড়ি চালিয়েছে। আর হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। দুটোই পাস্ট, দুটোই অতীতের। পার্থক্যটা কি, পাস্ট ইনডিফিনিটে বাংলায় ল বা লাম থাকে, অর্থাৎ কাজটা হয়ে গেছে, আর আগে হয়েছে, তার ফল বা রিয়েকশন নেই। আর প্রেজেন্ট পারফেক্টটা কি, আমি বিকালবেলা গাড়ি চালিয়ে সন্ধ্যাবেলায় বাসায় এসেছি। এখন একজন বলছে যে ও গাড়িটা চালিয়েছে, বা সে গাড়িটা চালিয়েছে বিকালে। সো হি হ্যাজ ড্রিভেন এ কার, অর্থাৎ এমন কোনো কাজ যেটা সম্পন্ন হয়ে গেছে, তার একটা ফল বা রিয়েকশন এখনো আছে। তাহলে হি হ্যাজ বট আ পেন, সে একটা কলম কিনেছে। দে হ্যাভ সোল্ড আ ব্যাগ, তারা একটা ব্যাগ বিক্রি করেছে। রানা হ্যাজ সাং আ সং, রানা একটা গান গেয়েছে। রানা হ্যাজ জয়েন্ট দ্য পার্টি, রানা পার্টিতে জয়েন করেছে। ইটের সাথে ওইভাবে মিলানো যায় না, এখানে একটা আমি দেখতেছি না, এই জন্য ইট দিয়ে করলাম না। তো বোঝার চেষ্টা করেন, প্রেজেন্ট পারফেক্টটা কি, হ্যাভ্যাস প্লাস ভি থ্রি। করেছে, গিয়েছে, থেকেছে, লিখেছে, এসেছে, দিয়েছে, নিয়েছে, এই ধরনের একটা মিনিং আমার এখানে দিচ্ছে। পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি। এখন দেখেন, এই পাস্ট পারফেক্টের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুব বেশি হয় না। কেন হয় না? এর মেইন রিজনটা কি জানেন? কারণ পাস্ট পারফেক্টের যে কথাগুলো, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা যায়। ফর এক্সাম্পল, এই যে বাক্যটা, উই হ্যাড প্লেড ক্রিকেট, মনে করেন আমি আর এরকম একটা বাক্য, এটা পাস্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। এই বাক্যটার বাংলা কি জানেন? আমরা ক্রিকেট খেলেছিলাম। বা আপনি যদি বলেন ইউ হ্যাড ওয়াচ টিভি, এর মানে কি জানেন? তুমি টিভি দেখেছিলে। এখন আপনি যদি এখানে হ্যাডটা বাদ দেন, আপনি যদি বলেন উই প্লেড ক্রিকেট, এর মানেও আমরা ক্রিকেট খেলেছিলাম। আপনি যদি বলেন ইউ ওয়াচ টিভি, এর মানেও হচ্ছে তোমরা বা তুমি টিভি দেখেছিলে। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি, কথাটা একটু বোঝেন। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি। তো পাস্ট পারফেক্টের যে মিনিংটা দেয়, যে সেন্সটা দেয়, যে অর্থটা দেয়, ঠিক সেম মিনিংটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়েই প্রকাশ করা যায়। আপনি যদি বলেন উই হ্যাড প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছিলাম, হ্যাড উঠাই দিয়ে যদি বলেন উই প্লেড ক্রিকেট, এর মানেও আমরা ক্রিকেট খেলেছিলাম। অর্থাৎ পাস্ট পারফেক্টের যে কথাগুলো, সেগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়েই প্রকাশ করা যায়। এই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে স্পিকিং বলেন বা রাইটিং বলেন, পাস্ট পারফেক্টের ব্যবহার তেমন হয় না। কেন হয় না? আবারও বলছি, পাস্ট পারফেক্টের কথাগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়েই প্রকাশ করা যায়। এরপরে আরেকটা কথা কি, আরেকটা কথা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা কোথায় হয় জানেন? যদি এমন কোনো সিচুয়েশন থাকে যেখানে অতীতের একাধিক ঘটনা থাকে, বা অতীতের দুইটা কাজ থাকে, দুটো ঘটনা ঘটে গেছে, দুটোই পাস্টের। অর্থাৎ এখানে আলাদা দুটো সাবজেক্ট, আলাদা দুটো ভার্ব থাকে, দুটো ক্লজ থাকে। অর্থাৎ দুটো কথা, দুটো কাজ, দুটোই অতীতের। তার ভিতর যেটা বেশি অতীতের, সেটাকে পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়। যেটা একটু পরে ঘটে, সেটাকে পাস্ট ইনডিফিনিট দ্বারা আইডেন্টিফাই করা হয়। যেমন ওই যে প্রবাদ বাক্য আছে না, ডাক্তার আসার আগে রোগী মারা গেল। এখানে দুটো কাজ ঘটতেছে, একটা হচ্ছে ডাক্তার আসলো, আরেকটা হচ্ছে রোগী মারা গেল। এখন আগে কোনটা হলো? আগে কোনটা হলো? আগে যদি রোগী মারা যায়, তাহলে ওইখানে পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, হ্যাড প্লাস ভি থ্রি, বিফোর দ্য ডক্টর কেম। ডক্টর, এটা সাবজেক্ট, কামের পাস্ট ফর্ম কেম, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। অর্থাৎ এইখানে দুটো কাজ, দুটোই অতীতের। একটু আগে ঘটছে যেটা, সেটাকে আমি পাস্ট পারফেক্ট দ্বারা বললাম। এইভাবে ছাড়া পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার সচরাচর হয় না। কারণ পাস্ট পারফেক্টের যে কথাগুলো, সেগুলো পাস্ট ইনডিফিনিট দিয়েই প্রকাশ করা যায়। এটা আপনার মনে রাখবেন। আর ফিউচার পারফেক্টটা কি, এটার ব্যবহারে ইংলিশে হয় না, স্পিকিং বলেন বা রাইটিং বলেন তেমন হয় না।
কেউ কোনো কাজ করে থাকবে অথবা ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের ভিতর কোনো কাজ হয়ে থাকবে, এইটা বোঝানোর জন্য ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। ইউ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা সম্পন্ন করে ফেলবে, মানে করে থাকবে। বা ঐতিহাসিক কোনো ব্যক্তিবর্গের নাম বোঝাতে অনুমানের উপর থাকে, যেমন তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে। ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন, হয়তো শুনে ফেলবে বা শুনেছো, নাও শুনতে পারো। হি উইল হ্যাভ ওয়াচ টিভি, সে টিভি দেখে থাকবে। হ্যাঁ, শি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে এই গাড়িটা চালিয়ে থাকবে, মানে হয়তো সে গাড়িটা চালাবে বা একটা সার্টেন টাইমের ভিতর কাজটা কমপ্লিট হবে, এরকম একটা মিনিং দেয় এই ফিউচার পারফেক্ট টেন্স। আমি আবার বলছি, এটার ব্যবহারও খুব বেশি হয় না। এখানে দেখেন কি বলছে, পারফেক্ট টেন্স গুলো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুবই কম ব্যবহৃত হয়, তবে প্রেজেন্ট পারফেক্টের ব্যবহারটা বেশি পরিলক্ষিত হয়। যেমন হ্যাভ ইউ ডান দিস ওয়ার্ক, তুমি কি কাজটা শেষ করেছো? হ্যাভ ইউ প্লেড ফুটবল, তুমি কি ফুটবল খেলেছো? হ্যাজ হি ফিনিশ দ্য ওয়ার্ক, সে কি কাজটা করেছে? হ্যাভ দে পারফর্ম প্রেয়ার, তারা কি নামাজ পড়েছে? হ্যাভ ইউ সাং আ সং, তুমি কি গান গেয়েছো? অর্থাৎ এগুলো প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট টেন্সের ভিতর প্রেজেন্ট পারফেক্টের ব্যবহারটা বেশি হয়। অর্থাৎ যেটা বেশি ব্যবহার হয় আমরা সেগুলো একটু আগে শিখবো। আরেকটা আছে পারফেক্ট কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস চলমান, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস আমি বলছি কেন বলছি, এর কারণ হচ্ছে অতীতে অনেক আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে বুঝলে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। অর্থাৎ পিরিয়ড অফ টাইম থাকে, একটা পয়েন্ট অফ টাইম থাকে, অনেক দিন ধরে কোনো একটা কাজ, আই মিন লং টাইম ধরে হচ্ছিল বা করছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। আর ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। আমি এই বিষয়টা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দেন। আমি যদি সবগুলো টেন্সকে একটু একসঙ্গে কম্পেয়ার করি, তাহলে এই জায়গাটায় আপনাদেরকে বুঝতে একটু সুবিধা হবে। দেখেন, ডিরেক্ট সেন্টেন্সের ভিতর চলে যাই। মনে করেন আমি যদি বলি হি ড্রাইভ, এই ড্রাইভের সঙ্গে একটা এস হবে যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স হয়, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো হি ড্রাইভস আ কার, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য। বাংলাটা কি, যে সে একটা গাড়ি চালায়। অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে। এই ড্রাইভের জায়গায় আমি যদি বলি যে হি ড্রোভ এ কার, এর মানে হচ্ছে সে একটা গাড়ি চালিয়েছিল। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। এখানে আমি যদি বলি হি উইল ড্রাইভ, হি উইল ড্রাইভ আ কার, এর বাংলা অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালাবে। এখানে আমি যদি বলি যে হি ইজ ড্রাইভিং আ কার, ইজ ড্রাইভিং আ কার, এর বাংলা অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালাইতেছে বা চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল বা চালাইতেছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, উইল বি ড্রাইভিং আ কার, এর বাংলা অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালাতে থাকবে। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। তিনটা ইনডিফিনিট, তিনটা কন্টিনিউয়াস গেল। হি হ্যাজ ড্রিভেন এ কার, ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে, চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। অর্থাৎ দেখেন, হি ড্রোভ এ কার, এই বাক্যটা যে অর্থ দেয়, হি হ্যাড ড্রিভেন এ কার, এই বাক্যটা সেম অর্থ দেয়। এই জন্যই পাস্ট পারফেক্টের ব্যবহার হয় না। হ্যাঁ, এরপর দেখেন আমি বলছি হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, এর বাংলা তো সে একটা গাড়ি চালিয়ে থাকবে, হয়তো সে চালিয়ে ফেলবে একটা সার্টেন টাইমের ভিতরে। আহ এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, এটার ব্যবহার তেমন হয় না। এই হচ্ছে 9টা টেন্স আমার শেষ। আরেকটার কথা আমি কি বলছি, পারফেক্ট কন্টিনিউয়াস। এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা মূলত কেমন, দেখেন, অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, আদারওয়াইজ হ্যাভ বিন, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সাথে কি আইএনজি, প্লাস এইখানে একটা প্রেপোজিশন বসবে সিন্স অথবা ফর। অর্থাৎ যদি থেকে বোঝায় পয়েন্ট অফ টাইম তাহলে সিন্স বসবে, যদি ধরে বোঝায় পিরিয়ড অফ টাইম তাহলে ফর বসবে। এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এটাকে কি বলা হয় বললাম? প্রেজেন্ট পারফেক্ট। যেমন আমি 4 বছর ধরে ইংরেজি শিখতেছি। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 4 ইয়ার্স। 4 ইয়ার্স। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 4 ইয়ার্স। এটা হচ্ছে ধরে বোঝাচ্ছে, পিরিয়ড অফ টাইম। এখন আপনি যদি বলেন আমি 2018 সাল থেকে ইংরেজি শিখতেছি, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স, LEARNING। I have been learning English since 2018। অর্থাৎ এখানে আমার সিন্স এর ব্যবহার হয়। অর্থাৎ যদি থেকে বোঝায় পয়েন্ট অফ টাইম তাহলে সিন্স, আর যদি ধরে বোঝায় পিরিয়ড অফ টাইম তাহলে ফর। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আর এই হ্যাভ হ্যাজ এর জায়গায় যদি হ্যাড বিন দেন তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, যার বাংলা অর্থ কাজটা এখন আর চলতেছে না। প্রেজেন্ট পারফেক্ট মানে অতীত থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝায়। পাস্ট পারফেক্ট মানে কাজটা অনেক দিন ধরে হচ্ছিল বা চলছিল। অর্থাৎ আপনি যদি বলেন আই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 4 ইয়ার্স, এর বাংলা অর্থ হচ্ছে আমি 4 বছর ধরে ইংরেজি শিখিতেছিলাম। হ্যাঁ। আর হ্যাভ বিন লার্নিং মানে এখনো পর্যন্ত আমি শিখিতেছি। আই হ্যাড বিন লার্নিং ইংলিশ 2018, আমি 2018 সাল থেকে ইংরেজি শিখিতেছিলাম। আর ফিউচার পারফেক্ট হচ্ছে উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। অর্থাৎ ভবিষ্যতে লং টাইম ধরে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে। আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 4 ইয়ার অর ফর লং টাইম, হোয়াট এভার ইউ সে। অর্থাৎ আমি ইংরেজি শিখিতে থাকিব বা শিখতে থাকবো। তো এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোর ব্যবহারও তেমন হয় না। যেগুলোর ব্যবহার বেশি হয় মূলত সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং আমরা কিন্তু শুধু এইভাবে সেন্টেন্স তৈরি করে রাখবো না, একটা সেন্টেন্সকে আমাদের ভাঙতে হবে। অর্থাৎ নেগেটিভ কিভাবে হয়, ইন্ট্রোগেটিভ কিভাবে হয়, নেগেটিভ ইন্ট্রোগেটিভ কিভাবে হয়, সেইটা করা আমাদের শিখতে হবে। এইটা যে যত দ্রুত করতে পারবে সে তত দ্রুত এই জায়গাটায় ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারবে। যেমন এই বাক্যগুলোকে আমরা কিভাবে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে পারি দেখেন। মনে রাখবেন, যে কোনো বাক্যকে নেগেটিভ করার জন্য সেই বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্বটা থাকে, অর্থাৎ যে হেল্পিং ভার্বটা থাকে, সেই অক্সিলারি ভার্বের সাথে নট বসালে একটা সেন্টেন্স বা বাক্য নেগেটিভ হয়। আর অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসলে একটা সেন্টেন্স বা বাক্য ইন্ট্রোগেটিভ হয়। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, এই 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা, এটার 10টাতেই, আবারও বলছি 12টা টেন্সের স্ট্রাকচারের ভিতর মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স 10টাতেই আমার অক্সিলারি ভার্ব থাকে, হেল্পিং ভার্ব থাকে। অর্থাৎ যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার জন্য অক্সিলারি ভার্বের সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়ে যায়। আর অক্সিলারি বা হেল্পিং ভার্বটাকে যদি সাবজেক্টের আগে নিয়ে আসেন তাহলে একটা সেন্টেন্স বা বাক্য ইন্ট্রোগেটিভ হয়। শুধুমাত্র প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। কোথায় থাকে না বললাম? প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এর সেন্টেন্স বা বাক্যগুলোতে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। আর সব জায়গায় থাকে। আমার নিয়ম কি? যে কোনো বাক্যকে নেগেটিভ করার জন্য সেই বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসালে বাক্যটা নেগেটিভ। অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসলে বাক্যটা ইন্টারোগেটিভ। প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটে থাকে না, সাবজেক্টের পরে মেইন ভার্ব থাকে, এই যে মেইন ভার্বের বেস ফর্ম, আর এটা হচ্ছে মেইন ভার্বের সেকেন্ড ফর্ম। এখানে কোনো অক্সিলারি নেই। এই জায়গাটাতে ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হয়। আমি তো মেইন ভার্বের সাথে নট বসাই নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে পারি না বা পারবো না। যেমন দেখেন আমার যেটা আছে সেটা যদি আগে একটু দেখি। এই দেখেন, হি উইল ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাবে। তাহলে এখানে উইলটা অক্সিলারি ভার্ব, ড্রাইভটা মেইন ভার্ব। আমি যদি নেগেটিভ করি, হি উইল নট, উইল নটকে সংক্ষেপে বা কন্ট্রাস্টে ওন্ট বলা যায়। হি উইল নট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে না। বা হি ওন্ট ড্রাইভ এ কার, এই উইল নট কে একসঙ্গে ওন্ট ড্রাইভ আ কার এরকম বলা যায়। এবার সে কি গাড়ি চালাবে, এখানে কোনো নট আসবে না, জাস্ট ইন্ট্রোগেটিভ। অর্থাৎ উইল হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে? উইল হি ড্রাইভ এ কার, সে কি গাড়ি চালাবে না? উইল হি নট। বা এখানে আমরা বলতে পারি ওন্ট হি ড্রাইভ আ কার,
সে কি গাড়ি চালাবে না? উইল হি নট ড্রাইভ আ কার, অথবা ওন্ট হি ড্রাইভ আ কার। এইবার দেখেন এই জায়গাটাতে আমার এই দুটো আমি কোশ্চেন তৈরি করলাম, আমার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, কথাগুলো বুঝবেন, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা ক্লাস। এই ক্লাসের উপর ডিপেন্ড করে, এই ক্লাসের উপর ভর করেই আমি পরবর্তীতে যতগুলো ক্লাস নিব আপনাদের এগোতে হবে। তো এইটা বারবার দেখবেন, দুইবার, তিনবার, চারবার, যতবার পারেন। এইটা যদি আপনি কাভার করতে পারেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50% আপনার হাতের মুঠোয় চলে আসবে, 50% আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এটা কিন্তু একদম বেস বা ভিত্তি। এরপর থেকে নেক্সট ক্লাস থেকে আমি আপনাদের থেকে বিভিন্ন ফিডব্যাক নিব, প্রেজেন্টেশন নিব, স্পিকিং করাবো। তো তার আগে এই ক্লাসটা আমি দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা যখন প্রেজেন্টেশন দিবেন বা কথা বলবেন সেগুলো সহজে দিতে পারেন বা বলতে পারেন, সেই জায়গাটাতে যাতে করে আপনাদের কোনো ধরনের প্রবলেম বা সমস্যা তৈরি না হয়। তো সেইভাবে বলছি, মনোযোগ দিয়ে দেখেন। ক্লাসটা একটু লেটে শুরু হয়ে গেছে একটু প্রবলেমের কারণে, তারপরেও আপনারা জেগে আছেন, ধন্যবাদ আপনাদের। কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস, দেখতে হবে, ঠিক আছে? তাহলে কি বলছি? ওন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না? এখন দেখেন এই যে কোশ্চেনটা, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুই ধরনের কোশ্চেন হয়। একটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, আর একটাকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন, অর্থাৎ বা ইনফরমেটিভ কোশ্চেন। অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা তৈরি হয় তাকে আমরা ইয়েস নো কোশ্চেন বলি, অর্থাৎ তার উত্তরটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়। উইল হি ড্রাইভ এ কার, সে কি গাড়ি চালাবে? আপনি বলতে পারেন ইয়েস আর নো। ওন্ট হি ড্রাইভ আ কার মানে উইল হি নট ড্রাইভ আ কার, ইউ ক্যান সে দ্যাট নো অর ইয়েস। আবার এর আগে যদি আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করেন, এটা সিচুয়েশন অনুযায়ী যে ওয়ার্ড আপনার ব্যবহার করার প্রয়োজন হয় আপনি করতে পারেন। সেইভাবে আপনার সেন্টেন্সগুলো তৈরি হয়। যেমন আপনি যদি বলেন হাউ, তাহলে হাউ উইল হি ড্রাইভ এ কার, সে কিভাবে চালাবে। আপনি যদি বলেন হয়, আপনি যদি বলেন হোয়েন, আপনি যদি বলেন হয়ার। হ্যাঁ, এটা 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 যেভাবে আপনি বলবেন সেভাবে বাক্যগুলো হবে। যেমন আমি কি বললাম, যে হাউ উইল হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালাবে। হোয়াই উইল হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালাবে। ওয়েন উইল হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালাবে। বা ওয়ার উইল হি ড্রাইভ আ কার, হোয়ার উইল হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালাবে। হাউ উইল হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালাবে। হোয়াই উইল হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালাবে। বা ওয়েন উইল হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালাবে। ওয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হাউ মানে কিভাবে, হোয়াই মানে কেন। আমার এই কোশ্চেন করাটা শিখতে হবে। যখন আপনি ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো তার আগে নিয়ে আসবেন, অর্থাৎ এই অক্সিলারি ভার্বের আগে নিয়ে আসবেন, তখন এটাকে ইনফরমেটিভ কোশ্চেন বলে। অর্থাৎ আপনাকে একটা ইনফরমেশন এখন দিতে হবে। এখানে আর ইয়েস নো বললে হবে না। আপনি যদি বলেন হোয়ার উইল হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালাবে, আপনি ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করতে পারবেন? পারবেন না। তো এইটা শিখতে হবে, অর্থাৎ একটা বাক্যকে আমরা ঠিক কত ভাবে ভাঙতে পারি, এটা যে যত বেশি পারবে সে তত দ্রুত এই জায়গাটাতে ডেভেলপ করতে পারবে, তত দ্রুত সে এক্সপার্ট হতে পারবে। আবার আপনি এই ওনটাকে নিয়ে আসেন, অর্থাৎ নেগেটিভ ইন্ট্রোগেটিভের আগে ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করতে পারেন। যেমন হাউ ওন্ট হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালাবে না। হয় ওন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালাবে না। হোয়েন ওন্ট হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালাবে না। বা হোয়ার ওন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালাবে না। তাহলে দেখেন তো, একটা হি উইল ড্রাইভ আ কার, এই একটা বাক্যকে আমি টোটাল 12টা বাক্যে পরিণত করলাম। জাস্ট একটা বাক্যকে ভেঙে ভেঙে 12টা বাক্যে নিয়ে আসলাম। এই 12টা বাক্যের অর্থটা আমার কি দিচ্ছে, যে হি উইল ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে। হি উইল নট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে না। উইল হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে। ওন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না। হাউ উইল হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালাবে। ওই উইল হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালাবে। ওয়েন উইল হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালাবে। ওয়ার উইল হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালাবে। হাউ ওন্ট হি ড্রাইভ আ কার, ওন্ট মানে উইল হি নট ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালাবে না। ওয়াই ওন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালাবে না। ওয়ার ওন্ট হি হোয়েন ওন্ট হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালাবে না। ওয়ার ওন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালাবে না। এইভাবে আপনি কি করতে পারেন, একটা সেন্টেন্স বা বাক্যকে ভাঙতে পারেন। ভেঙে ভেঙে যে যত বেশি পারবে এটা, অর্থাৎ এই যতগুলো কলমের বাইরে আর না, এটা যারা করতে পারবেন। বা এখানে আরো কিছু ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করা যায়। ফর এক্সাম্পল, হাউ অফেন উইল হি ড্রাইভ এ কার, সে কতবার বা কতদিন পর পর গাড়িটা চালাবে। এই ধরনের বিভিন্ন মিনিং, এটা ডাব্লিউএইচ ওয়ার্ড সিচুয়েশন অনুযায়ী যেটা প্রয়োজন
সেটা আপনি ইউজ করবেন। এটা হচ্ছে মেইন কথা। তাহলে দেখেন সব জায়গাতে অক্সিলারি ভার্বের সাথে নট বসালে নেগেটিভ, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ, তার আগে ডাবল ইউএস ওয়ার্ড ইউজ করলে ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ। হি ইজ ড্রাইভিং আ কার, তাহলে এটা নেগেটিভ কি? সে গাড়ি চালাচ্ছে না। হি ইজেন্ট ড্রাইভিং ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাইতেছে না। সে কি গাড়ি চালাচ্ছে? ইজ হি ড্রাইভিং আ কার, ইজ হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না? তখন কি হবে? ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না? ইজেন্ট হি ড্রাইভিং আ কার। এবার সে কোথায় গাড়ি চালাচ্ছে? তাহলে কি বলবেন? জাস্ট এইখানে হোয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কখন গাড়ি চালাচ্ছে? হোয়েন ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে গাড়ি চালাচ্ছে? হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে? হোয়াই ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে না? তাহলে কি বলবেন? হোয়াই ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে 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 কোথায় গাড়ি চালাচ্ছে না? হোয়ার ইজেন্ট হি ড্রাইভিং আ কার। সো এইভাবে এই একটা বাক্য থেকে আমরা কিন্তু আরো অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। সবগুলোতে আছে হি হ্যাজ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছে। তাহলে হি হ্যাজ নট ড্রিভেন এ কার, সে গাড়ি চালায়নি। হ্যাজ হি ড্রিভেন এ কার, সে কি গাড়ি চালিয়েছে। হ্যাজ হি নট ড্রিভেন এ কার বা হ্যাজেন্ট হি ড্রিভেন এ কার, সে কি গাড়ি চালায়নি। এইভাবে আপনি ওয়ার হ্যাজ হি ড্রিভেন এ কার, সে কোথায় গাড়ি চালিয়েছে। আমি যদি বলি সে কোথায় গাড়ি চালিয়েছে, কি হবে? দেখেন, হ্যাজ হি ড্রিভেন এ কার, সে কি গাড়ি চালিয়েছে, তাহলে সে কোথায় চালিয়েছে। ওয়ার হ্যাজ হি ড্রিভেন এ কার, সে কেন চালিয়েছে। হাউ হোয়াই হ্যাজ ড্রিভেন এ কার, সে কিভাবে চালিয়েছে। হাউ হ্যাজ হি ড্রিভেন এ কার। আবার আমি যদি বলি সে গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন, সে চালায়নি। হি হ্যাজেন্ট অর্থাৎ হ্যাজ নট, হি হ্যাজেন্ট ড্রিভেন এ কার, সে গাড়ি চালায়নি। এখন আমি যদি বলি সে কোথায় গাড়ি চালায়নি, তাহলে হোয়ার হ্যাজেন্ট হি ড্রিভেন এ কার, অর্থাৎ সে কি গাড়ি চালায়নি। এই নেগেটিভ ইন্ট্রোগেটিভটা কি? সে কি গাড়ি চালায়নি, হ্যাজেন্ট হি ড্রিভেন এ কার, মানে এইটা জাস্ট সাবজেক্টের আগে আসবে। তাহলে সে কেন গাড়ি চালায়নি, হোয়াই হ্যাজেন্ট হি ড্রিভেন এ কার, সে কিভাবে গাড়ি চালায়নি, হাউ হ্যাজেন্ট হি ড্রিভেন এ কার। অর্থাৎ এই যেভাবে লিখছি এইভাবেই আপনাদেরকে এটা লিখতে হবে, কাভার করতে হবে। এইটার পিডিএফ ফাইল আমি পাঠিয়ে দিব। দিলে এবং এই রেকর্ডটা দেখে আপনারা দ্রুত, এটা যে যত দ্রুত কভার করতে পারবেন সে তত দ্রুত এক্সপার্ট হতে পারবেন। আর এই জায়গাটাতে আমার কি হবে? প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে এখানে মূলত মেইন ভার্বের সাথে তো আর নট বসানো যায় না, ডু ডাজ ডিডের ব্যবহার করতে হয় অক্সিলারি ভার্ব হিসেবে। আমরা জানি ডু মানে করা, কিন্তু এগুলো যখন হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, এই ভার্বের কোনো মিনিং দেয় না, দ্যার ইজ নো মিনিং, কোনো অর্থ আসবে না। এই দেখেন, হি ড্রাইভস এ কার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসবে, আদারওয়াইজ ডু বসে। আর পাস্ট টেন্সে যে পার্সনই হোক ডিড বসবে। আর যখন এই ডু ডাজ ডিড বসে, মেইন ভার্বটা কিন্তু বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে চলে আসে। যেমন দেখেন, হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। এটা নেগেটিভটা কি বলি আমরা? যে হি ডাজেন্ট মানে ডাজ নট। আর ডাজ যখন বলি ওই ডু এর সাথে ইএসটা হয়ে যায়, এই জন্য ড্রাইভের সাথে আর এস থাকবে না। সো হি ডাজেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায় না। সে গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার, সে গাড়ি চালায় না। কি বললাম? হি ডাজেন্ট ড্রাইভ আ কার, হি ডাজেন্ট ড্রাইভ আ কার। এবার আমি যদি বলি সে কি গাড়ি চালায়, তখন কি হবে? ডাজ হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়। ডাজ হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না। তখন কি? ডাজেন্ট হি ড্রাইভ আ কার, ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না। এবার আপনি যদি বলেন সে কোথায় গাড়ি চালায়, হোয়ার ডাজ হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়, হোয়াই ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়, হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায়, ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার। এইভাবে ডাবল ইউএস ওয়ার্ড ইউজ করে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অর্থাৎ ইনফরমেটিভ কোশ্চেন তৈরি করতে পারবেন। আবার ওয়ার ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায় না। আর পাস্ট টেন্সে কি হবে? দেখেন, হি ড্রোভ এ কার। পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে ভি টু বা ভার্বের পাস্ট ফর্ম বসে। যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, ডিডের ব্যবহার হয়। ডিডটা কি? পাস্ট ফর্মে, ডু এর পাস্ট ফর্ম। আর যখন ডিড বসে, মেইন ভার্বটার পাস্ট ফর্মে থাকবে না, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। সো হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল, সে গাড়ি চালায়নি। হি ডিডেন্ট ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালিয়েছিল। তখন আমার কি হবে? ডিড হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি। তখন আমার কি হবে? ডিডেন্ট হি ড্রাইভ আ কার। এবার আমি যদি বলি এবার আমি যদি বলি যে সে কোথায় গাড়ি চালিয়েছিল, ওয়ার ডিড হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালিয়েছিল, ওয়াই ডিড হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালিয়েছিল, ওয়েন ডিড হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালিয়েছিল,
হাউ ডিড হি ড্রাইভ আ কার, সে কতবার গাড়ি চালিয়েছিল। এখানে আমি বলতে পারি হাউ অফেন ডিড হি ড্রাইভ আ কার। তো এইভাবে আপনি যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে পারেন। তাহলে আমি কি বললাম, যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার জন্য সেই বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্বটা থাকে তার সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়। আমাদের 12টা টেন্সের 10টাতেই মেইন সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, কিন্তু প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি থাকে না। সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম থাকে। আর এগুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হয়। ইন দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উই ইউজ ডু, বাট ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উই ইউজ ডাজ। On the other hand, in the past indefinite tense, we use did. So when we use do, does, or did, the main verb will be base form or root form from third person form or past form. Huh? That I have shown here. So এই বিষয়টা আপনাদের একটু বুঝতে হবে, নিতে হবে। এই ফাইলটা পড়লে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে দেখেন বলছে, সব স্টেপ বাই স্টেপ দেওয়া আছে যে কিভাবে নেগেটিভ করবেন। এই দেখেন, আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। আই ডিডেন্ট প্লে ফুটবল, আমি খেলিনি। আই ওন্ট প্লে ফুটবল মানে আই উইল নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। হি ডাজেন্ট ড্র পিকচার, সে ছবি আঁকে না। হি ডিডেন্ট ড্র পিকচার, সে ছবি আঁকেনি। হি ওন্ট মানে হি উইল নট ড্র পিকচার, সে ছবি আঁকবে না। ইন্ট্রোগেটিভও এরকম এভাবে আছে। ডাজ হি রাইট আ লেটার, সে কি চিঠি লেখে। ডিড হি রাইট আ লেটার, সে কি চিঠি লিখেছিল। উইল হি রাইট আ লেটার, সে কি চিঠি লিখবে। ডোন্ট আই সিং আ সং, আমি কি গান গাই না। ডিডেন্ট আই সিং আ সং, আমি কি গান গাইনি। ওন্ট আই সিং আ সং, আমি কি গান গাইবো না। এবার দেখেন ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করা, যেমন আমি জাস্ট এতটুকু যদি বলি, ডিড ইউ সিং আ সং, তুমি কি গান গেয়েছিলে। ওয়েন ডিড ইউ সিং আ সং, তুমি কখন গান গেয়েছিলে। ওয়ার উইল ইউ সিং আ সং, তুমি কোথায় গান গাইবে। হোয়াই ডোন্ট আই সিং আ সং, আমি কেন গান গাই না। হোয়েন ডিডেন্ট ইউ সিং আ সং, তুমি কখন গান গাওনি। হোয়াই ডোন্ট ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে যাও না। এখানে যাবে না হবে না, যাও না। তো এইভাবে এই ফাইলের ভিতরেও এই ধরনের স্ট্রাকচার পাবেন, বাট আমি কিন্তু সহজে বুঝিয়ে দিলাম এইভাবে লেখার মাধ্যমে। এটা করতে পারলে এই কন্টিনিউয়াস টেন্সের ভিতরেও আছে ওইভাবেই, ওই যেটা আমি আপনাদেরকে বললাম সেইভাবেই দেওয়া আছে নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করতে হবে। এখানে দেখেন এই যে আছে, এই যে অ্যাফার্মেটিভ হচ্ছে এইগুলো, যে আই এম সিঙ্গিং আ সং, আমি গান গাইতেছি। আই ওয়াজ সিঙ্গিং আ সং, আমি গান গাইতেছিলাম। আই উইল বি সিঙ্গিং আ সং, আমি গাইতে থাকবো। আই এম নট প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি না। আই ওয়াজ নট প্লেইং ক্রিকেট, খেলিতেছিলাম না। আই উইল নট বি প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে থাকবো না। ইউ আর নট ড্রাইভিং আ কার, তুমি গাড়ি চালাচ্ছ না বা চালাইতেছো না। ইউ আর নট ড্রাইভিং আ কার, তুমি গাড়ি চালাচ্ছিলে না। ইউ উইল নট বি ড্রাইভিং আ কার, তুমি গাড়ি চালাতে থাকবে না। আবার যখন আপনার ইন্ট্রোগেটিভ হবে, আর ইউ রিডিং আ বুক, তুমি কি বই পড়ছো। ওয়ার ইউ রিডিং আ বুক, তুমি কি বই পড়িতেছিলে। উইল ইউ বি রিডিং আ বুক, তুমি কি বই পড়তে থাকবে। ইজ হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছে। ওয়াজ হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছিল। আবার যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, অর্থাৎ এইখানে দেখেন চারটা একসাথে দেওয়া আছে। হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। হি ইজেন্ট গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে না। ইজ হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছে। ইজেন্ট হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছে না। আবার এইটার আগে যদি ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করেন, যেমন জাস্ট এতটুকু যদি বলি, হোয়াই আর ইউ প্লেইং ক্রিকেট, এতটুকুর বাংলা কি, যে সরি মানে আর ইউ প্লেইং ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলিতেছো। হোয়াই আর ইউ প্লেইং ক্রিকেট, তুমি কেন ক্রিকেট খেলছো। ওয়েন ওয়ার ইউ প্লেইং ক্রিকেট, তুমি কখন ক্রিকেট খেলিতেছিলে। ওয়ার উইল ইউ বি প্লেইং ক্রিকেট, তুমি কোথায় ক্রিকেট খেলতে থাকবে। হোয়াই ইজ হি গোয়িং টু মার্কেট, হি ইজ হবে না, হোয়াই ইজ হি গোয়িং টু মার্কেট, সে কেন বাজারে যাচ্ছে। হোয়ার আর দে সিঙ্গিং আ সং, তারা কোথায় গান গাচ্ছে। হোয়াই ওয়ার ইউ ড্রাইভিং আ কার, তুমি কোথায় গাড়ি চালাইতেছিলে। তো এই বিষয়গুলো আগে আপনারা একটু দেখে আসেন, একটু কাভার করে আসেন, দেন নেক্সট ক্লাসে এইগুলোকে মেনটেন করে কিভাবে স্পিকিং করতে হয়, কিভাবে কথা বলতে হয়, অর্থাৎ প্রেজেন্টেশন নেওয়া, স্পিকিং করা সার্টেন টপিকের উপর, বিভিন্ন বিষয়ের উপরে ডিসক্রাইব করা, অর্থাৎ এই যে স্ট্রাকচারগুলো আমি আজকে দেখালাম বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ দেখালাম, এগুলোকে কিভাবে আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারি আমাদের প্রেজেন্টেশন স্পিকিং এর ভিতরে, সেইটা আমরা নেক্সট ক্লাসে দেখব। বাট এই যতটুকু বললাম এতটুকু আপনাদেরকে কিন্তু আগে কাভার করতে হবে। আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? আমি কি বোঝাতে পারলাম কি করতে হবে, কি করবেন Yes, আপনারা? sir. হ্যাঁ। Yes, sir.
বুঝতে পেরেছি, কিন্তু হার্টের প্রবলেম আমাদের ভার্বের পুরো প্রবলেম হবে না, এই যেভাবে দেখালাম আগে জাস্ট এতটুকু করেন। ভার্বের উপর আমি ক্লাস নিব, ভার্বের ফর্মগুলোকে কিভাবে মেমোরাইজ করতে হয়, কিভাবে মুখস্থ করতে হয়, হার্টের কিভাবে জন্য কি অন্য কোনো বই কিনতে হবে? কিভাবে পড়তে হয় সেটা আমি দেখাবো। আর এই বারবার বইয়ের কথা বলেন, দেখেন বই আমি আবারও বলছি, আহ, আমি তো প্রত্যেকটা ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল আমি আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি বা দিচ্ছি। হ্যাঁ, এটা আপনারা পাচ্ছেন, পাচ্ছেন। আর যেটা আমি বারবার বলছি, জাস্ট একটু ওয়েট করেন, আমি এটা শেষ করি, না হলে এটা বড় হয়ে যাবে ক্লাসটা, আপলোড করতে সমস্যা।